নমস্কার আমার প্রিয় বন্ধুরা, অনেক দিন পর আজ আবার আমরা একত্রিত হলাম। সমরেশ মজুমদারের লেখা বুনো হাঁসের পালক উপন্যাসটি শোনার জন্য। শুরু করছি বুনো হাঁসের পালক। বাথটবের ঈষৎ উষ্ণ জল এখন ফোমে ভর্তি। হরিশ মল্লিক তার তলায় শুয়ে, চারধারে ঝকঝকে আলো, পায়ের দিকের দেওয়াল জুড়ে আয়না, সেখানেও হরিণের মুখ। ব্যাপারটা হরিশের কাছে নতুন নয়, কিন্তু পাইনউড হোটেলের বাথটবে শুয়ে এই মুহূর্তে তার মনে হলো জীবনে এত আরাম সে কখনো পায়নি। নরম গরম জল প্রতিটি রোমকূপ দিয়ে ওই বোধটি সমস্ত শরীরে ছড়িয়ে দিচ্ছে। সে চোখ বন্ধ করে পড়েছিল অনেকক্ষণ। এই সময় টেলিফোন বাজল। ছোট তোয়ালেটা রিসিভারের ওপর ফেলে সেটাকে কানে নিয়ে এসে হরিশ বলল, হ্যালো স্যার, এভরিথিং অল রাইট। আপনি আর আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে নিন। কটা বাজে? 8টা। লোকাল নিউজ পেপাররা সবাই আসছে। ক্যালকাটা, দিল্লি, বোম্বাইয়ের প্রতিনিধিরা আসছেন। এছাড়া শহরের সব ভিআইপি। গুড। অনন্ত, কলকাতায় গিয়ে আমি পার্টি দেব। এখানে এসব করার কোনো মানে নেই বলে তোমরা ভেবেছিলে, তবু আমি খরচ করছি। কেন জানো? জানি স্যার, আপনি পাহাড় থেকে নামবার পরেই একটা আনন্দ করতে চান। গুড। আমি ইউনিটের সবার সঙ্গে আনন্দটা শেয়ার করতে চাই। কলকাতায় যে পার্টি হবে সেখানে প্রোডাকশন বয়দের ডাকতে পারবো না, কিন্তু কলকাতায় না পৌঁছানো পর্যন্ত আমরা সবাই এক ফ্যামিলির লোক, তাই না? হরিশ জবাবের অপেক্ষা না করে রিসিভার ঝুলিয়ে রাখল। তারপর মাথায় জল ঢালল। সে ভেজা চুলে আয়নায় নিজেকে দেখল। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের মুখ, যাকে বলে অসাধ্য সাধন করেছে সে। প্রথম দুটো ছবি চলেছিল যেমন বাংলা ছবি চলে। শরৎচন্দ্রীয় গল্প ভেঙে আজও বাংলা ছবি তৈরি হয় দর্শক ধরবার জন্য। তৃতীয় ছবিটিও একই ধারায় হতো, কিন্তু হঠাৎ গল্প হাতে এসে গেল। প্রায় গানস অফ নাভারন গোছের গল্প। মানস সরোবরের তলায় লামাদের লুকিয়ে রাখা সোনা, হিরে, রত্ন উদ্ধারের একটা অভিযানের টানটান কাহিনী। বাংলায় অভিযানের ছবি হয় না, হিন্দিতে ভালো গল্পই নেই ও বিষয়ে, একমাত্র বিভূতিভূষণের চাঁদের পাহাড় ছাড়া। তা সে গল্প ছবিতে আনার ব্যাপারে অনেক ঝামেলা। হরিশ মল্লিক পুরো একটা দিন সময় নিয়েছিল মন ঠিক করতে। গল্পটি যদি ঠিকঠাক তোলা যায় তাহলে বক্স অফিসের সব রেকর্ড ছাপিয়ে যাবে। টাকার গন্ধ পেলেই শরীর আনচান করে ওঠে। হরিশ
গন্ধটা পেল, কিন্তু মানস সরোবরে শুটিং করতে ভারত সরকার এবং চীনা সরকারের অনুমতি চাই। আকাশ কুসুম শব্দটাও ওই অনুমতি পাওয়ার চেয়ে কাছাকাছি। খবরটা ফাঁস হয়ে যাওয়া মাত্র ইন্ডাস্ট্রি জুড়ে হাসাহাসি শুরু হয়ে গেল। পাগল ছাড়া কেউ এই রকম ছবির কথা ভাবে না। আত্মীয় বন্ধুরা তো দূরের কথা, হরিশের স্ত্রী শিবানী পর্যন্ত বাধা দিতে লাগলো। আর তত জেদ বাড়তে লাগলো হরিশের। সে অসম্ভবকে সম্ভব করবেই। মানস সরোবর না পাওয়া গেলে একটা বিকল্প কিছু খুঁজে বের করতেই হবে। এইচএম প্রোডাকশনের দুটো ছবির পরিচালক অনন্ত সেনের বয়স হয়েছে এবং হাতে গোটা 8 ছবি। লোকটার খ্যাতি বেড়েছে কারণ সে প্রডিউসারের টাকা ফিরিয়ে দেয়। হরিশ তৃতীয় ছবির ক্ষেত্রে তাকে বাতিল করল। 12 থেকে 14,000 ফুট ওপরে পাহাড় এবং বরফ ভেঙে অভিযাত্রী দল মানস সরোবরে নানান রোমাঞ্চকর ঘটনার মধ্যে দিয়ে রত্ন উদ্ধার করতে যাবে। এমন কাহিনীর পরিচালককে হতে হবে উচ্চাভিলাষী, কর্মঠ, যুবক এবং ইমাজিনেটিভ। বাংলা ছবির বস্তা পচা ফর্মুলা ভুলে যেতে হবে তাকে। অনন্ত সেনদের কর্ম নয়। হরিশ নাস্তানাবুদ হলো পরিচালক খুঁজে বের করতে। উত্তম কুমার মারা যাওয়ার পর একটা নায়ক পাওয়া যায় না, একটা মেয়ে নেই যাকে নায়িকা ভাবা যায়, এবং একজন তরুণ পরিচালক টালিগঞ্জে খুঁজে পাওয়া যায় না যার ওপর আস্থা রাখা যায়। ফেস্টিভ্যাল ফিল্ম করিয়েদের দিয়ে সাধারণ মানুষের জন্য ছবি করানো যায় না, আবার শিথির সিঁদুর মার্কা পরিচালকদের দিয়ে এই ছবির কাজ করানোর কথা ভাবা অসম্ভব। কেউ কেউ বলেছিল 25 লাখ খরচ করছো, ছবিটা হিন্দিতে বানাও। কিন্তু ফাঁদে পা দেয়নি হরিশ। কলকাতায় বসে হিন্দি ছবি তৈরি করে সর্বভারতীয় রিলিজ অসম্ভব, সার্কিটই বিক্রি হবে না। তাছাড়া এই ছবি করতে হবে এক লটে, পুরো টিম বেরিয়ে যাবে মাস 3 জন্যে, ছবি শেষ করে ফিরবে। কোনো বোম্বের অভিনেতা তাকে এত সময় দেবে না। প্রায় হাল ছেড়ে দেবার অবস্থায় বসন্ত সোমের সঙ্গে পরিচয় হলো হরিশের। এক সকালে আর্যগুপ্ত তাকে ফোনে বলল বিকেলে রক্সিতে আসতে। আর্য একটি দামি পত্রিকার সিনেমা সম্পাদক। রক্সিতে পুনা থেকে পাশ করা বসন্ত সোমের ডকুমেন্টারি ছবি দেখতে যাবে সে। ডকুমেন্টারি ছবি যারা তৈরি করে তাদের সম্পর্কে খুব পরিষ্কার ধারণা ছিল না হরিশের, কিন্তু ছবিটি দেখার পর সে সোজা হয়ে বসল। দীর্ঘকাল সমুদ্রে নৌকায় বাস না করলে এমন ছবি তৈরি করা অসম্ভব। ছবি দেখার পর ওরা 3 জন একটা হোটেলে বসেছিল। হরিশ চুপচাপ শুনছিল আর আর্য বসন্তকে ছবির ত্রুটিগুলো ধরিয়ে দিচ্ছিল। যে ছবি ভালো লাগে তাতে সামান্য খুঁতো সহ্য করতে পারে না আর্য। বেচারা বসন্ত ভীষণ মুষড়ে পড়ছিল। শেষ পর্যন্ত কথা বলেছিল হরিশ, এখন কি ছবি করছেন? বসন্ত ম্লান হেসেছিল। এক বন্ধুর টাকায় এই ডকুমেন্টারি করেছিলাম, তাও তো 1.5 বছর হয়ে গেল।
তারপর দরজায় দরজায় একটা ছবির জন্য ঘুরে মরছি। নতুন পরিচালককে কেউ পাত্তাই দিতে চায় না। আমার সামনে কোনো ভবিষ্যৎ নেই এই মুহূর্তে। কি করবেন? হরিশ ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলেন। আমৃত্যু লড়ে যাব, আমি হাল ছেড়ে দেব না। গুড। হরিশ হেসেছিল। আপনি কাল সকালে আমার বাড়িতে আসুন, আমি একটা লড়াই করব বলে তৈরি হচ্ছি। এ ব্যাপারে একজন লড়াকু পরিচালক খুঁজছি। আসুন, কথা বলবো। তোয়ালে টেনে নিয়ে বাথটব ছেড়ে উঠে দাঁড়ালো হরিশ। পায়ের তলায় কার্পেট, অতএব ঠান্ডা লাগার ভয় নেই। অবশ্য গত 3 মাসে যা অভিজ্ঞতা হয়েছে তাতে সে এবং তার ইউনিটের কেউ জীবনে ঠান্ডাকে ভয় পাবে না। 0 ডিগ্রির নিচেও তাদের কাটাতে হয়েছে অনেক দিন। দিনের পর দিন শুধু দুবেলা টিন ফুড খেতে হয়েছে। গায়ের চামড়ায় ঠান্ডার আঁচড় চমৎকার বসানো, তার উপর আছে নানা রকম অ্যালার্জি। আয়নায় নিজেকে দেখে কিন্তু মন খারাপ হলো না হরিশের। দিন 10 পরিচর্যা করলে ঠিক হয়ে যাবে চামড়া, কিন্তু 3 জন প্রোডাকশন বয়ের ফ্রস্ট বাইট হয়েছে। তাদের 7 তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে কলকাতায়। পুরনো দিনের অভিনেতা হিরণ্য বসুর বুকে ঠান্ডা বসে গিয়েছিল। কোনো মতে কাজ শেষ করে কলকাতায় ফিরে যাওয়ার দিন 10 পরে ভদ্রলোক মারা গিয়েছিল। এসব খবর ওরা ক্যাম্পে বসেই পেয়েছিল। মন খারাপ হলেও কিছু করার ছিল না। ইউনিটের প্রত্যেকের রোখ চেপে গিয়েছিল। যে করেই হোক ভালোভাবে কাজ শেষ করতে হবে। এই স্পিরিটটা না থাকলে ছবি শেষ হতো না। বাঙালি ছেলেমেয়েরা অভিজ্ঞতা ছাড়াই অত ওপরে বরফের মধ্যে কাজ করতে চাইবে কে কবে শুনেছে? চুল মুছতে মুছতে হরিশ আয়নার দিকে তাকিয়ে বলল, ওয়েল, আই অ্যাম গ্রেটফুল টু বসন্ত। কিন্তু বসন্তকে নির্বাচন করেছিল কে? এই শর্মাই তো। ইন্ডাস্ট্রির সবাই বলেছিল এত বড় ছবির ভার ওরকম নিউ কামারকে দেওয়া শুধু পাগলামি নয়, আত্মহত্যার সমান। কথাগুলো বসন্তকে শোনালে সে জবাব দিয়েছিল, আমি কাজ করে এর উত্তর দেব দাদা। আপনি যে সুযোগ দিয়েছেন তার জন্যে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমাকে প্রমাণ করতেই হবে নিজের দাম কতটা। শুধু বসন্ত নয়, চিত্রনাট্যকার স্বরূপ ঘোষকে নিয়ে 2 বার এসেছিল সে লোকেশন দেখতে। এ অঞ্চলে সরোবর নয়, কিন্তু পাহাড়ের ভেতর একটা জলাশয় রয়েছে। পায়ে হেঁটে নয়, যতটা জিপ যায় ততটা গিয়ে শেরপাদের কাছে খবর নিয়ে একটা ম্যাপ তৈরি করা হয়েছিল। সেই বুঝে চিত্রনাট্য। এবার শুটিংয়ে এসে অনেকটা মিল পেলেও পরিস্থিতি অনুযায়ী চিত্রনাট্যের পরিবর্তন করেছে বসন্ত। কোনো ব্যাপারে বাধা দেয়নি হরিশ। একজন পরিচালককে তার কাজের জায়গায় কখনোই বিরক্ত করা উচিত নয়। কিন্তু বসন্ত তার সঙ্গে প্রতি রাত্রে আলোচনা করত পরের দিনের শুটিং সম্পর্কে। ছেলেটা সত্যিই ভালো। শোয়ার ঘরে এলো হরিশ। খুব তাজা লাগছে এখন, কতদিন পরে স্নান। আজ ভোরে এখানে পৌঁছেই তাকে ছুটতে হয়েছিল এয়ারপোর্ট। পুরো ছবির এক্সপোজড র স্টক ম্যাড্রাসে পাঠানোর ব্যবস্থা করে আসতে হলো। এখান থেকে কোনো ফ্লাইট সরাসরি ম্যাড্রাস যায় না, কিন্তু প্রসাদ ল্যাবরেটরির সঙ্গে তার ব্যবস্থা করা আছে। এয়ারপোর্ট পাল্টে পাল্টে যাতে কালই পৌঁছে যায় তার
জন্যে যোগাযোগ করতে হয়েছে। ওই ক্যানগুলো স্টিলের ট্রাঙ্কে ভরে এমনভাবে পাঠাতে হয়েছে যাতে কর্মচারীরা খারাপভাবে ফেলে দিলেও ক্ষতি হবে না কিছু। এটি এখন তার প্রাণ। এই পাহাড়ি আবহাওয়ায় কদিন রাখলে অবশ্য ক্ষতি হতো না তেমন, কিন্তু এক্সপোজড মাল যত তাড়াতাড়ি ল্যাবে পাঠানো যায় তত ভালো। চুল আঁচড়ে নিল হরিশ। 8:30 বাজতে এখনো মিনিট 20 দেরি। হরিশ মনে মনে স্থির করল আজ একটা ঘোষণা করবে। যদি ছবি হিট করে তাহলে ইউনিটের প্রত্যেকের সারা জীবনের চিকিৎসার দায়িত্ব নেবে সে। এতে ওদের উপকার যেমন করা হবে, তেমনি একটা মহান মহান ভাবও দেখানো যাবে। 25 লক্ষ টাকা, নিজের সারা জীবনের সঞ্চয়, এমনকি বাড়িটা বন্ধক রেখে টাকাটার ব্যবস্থা করেছে সে। কোনো ফিনান্সারের কাছে হাত পাতেনি। শিবানীও ব্যাপারটা জানে না। আজ সে সফল। কোনো ঝুঁকি নেয়নি বসন্ত। প্রতিটি শট অন্তত 4 বার নেওয়া আছে। সেই সব এতক্ষণে পৌঁছে গেছে ম্যাড্রাস। কাল সকালেই সেই প্রাণভোমরা যাবে ল্যাবে। সুটকেস খুলে অনেকদিন বাদে একটা ভালো স্যুট বের করলো হরিশ। পাহাড়ে তো এক বস্ত্রে থাকতে হতো। হিরো অরিন্দম আর হিরোইন কল্পনা জিন্সের ওপরেই ছিল। ওরা তবু আজ দুপুরে স্নান করতে পেরেছে। তার তো সারাদিন এয়ারপোর্ট যাতায়াতেই গেল। প্যান্টটা নামিয়ে হরিশ বুঝল কোমর সরু হয়েছে। না হবার কোনো কারণ নেই। শেষ 15 দিনে তো সভ্য জগতের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। নিচ থেকে সবজি, চাল আর মাংস কিনে নিয়ে যাওয়া হয়েছিল, তা তো অবশিষ্ট ছিল না। টিন ফুটে আর কত পেট ভরে। বসন্ত ইউনিটটা তৈরি করেছিল খুব ভেবেচিন্তে। শার্টটা গলিয়ে নিয়ে শীষ দিল হরিশ। এ যেন ডেভিড নিভেনের ইউনিট। কোনটাই পড়া যায়? চওড়াটা বেছে নিয়ে টিভি চালিয়ে দিল সে। চমৎকার গান হচ্ছে তো। বুঝতে সময় লাগলো। ওটা খাসি ভাষা, সুর অবিকল ইংরেজি, গাইবার ভঙ্গিটাও। ছেলেটিকে মাইকেল জ্যাকসন খুব প্রভাবিত করেছে। বসন্তের ইউনিটের ক্যামেরাম্যান পুনের ছেলে। অন্তত গোটা 10 শট নিয়েছে জীবন বিপন্ন করে। ক্যামেরা, ইউনিট, আলো, প্রোডাকশন বয় থেকে আরম্ভ করে জেনারেটর বয় পর্যন্ত লড়াকু ছেলে। বসন্ত মেপে মেপে তৈরি করেছিল ইউনিট, না হলে হতো না কাজটা। মুশকিল হলো অভিনেতা অভিনেত্রী নির্বাচন করা নিয়ে। বসন্ত চেয়েছিল পুনে এবং গ্রুপ থিয়েটারের ছেলে মেয়েকে নিয়ে কাজ করবে। ওই একবারই ওকে মনে করিয়ে দিতে হয়েছিল হরিশকে সে ফেস্টিভ্যালে পাঠাবার জন্যে ছবি তৈরি করছে না। তেমন ভূমিকায় ওদের নিতে তার আপত্তি নেই, কিন্তু প্রথম সারির চরিত্রগুলোয় কিছু স্টার রাখতেই হবে। উত্তমবাবু চলে যাওয়ার পর বাংলার কোনো অভিনেতার নামে টিকিট বিক্রি না হলেও কিছু করার নেই। এই বাছাই পর্বটি ভালোভাবে চুকে গিয়েছিল অরিন্দম রাজি হতে। কয়েকটি সুপারহিট ছবি আর 2জন বিখ্যাত পরিচালকের কাছে কাজ করে অরিন্দম বেশ নাম করেছে। গ্ল্যামার নেই, কিন্তু ও যে ভালো অভিনেতা তা প্রমাণিত। চরিত্রটি শুনে বলেছিল, ধুর মশাই,
এই রোল উজবুক না হলে কেউ ছাড়ে? বরফ টরফ দেখাবেন না। তবে হ্যাঁ, লাস্ট শট দেবার আগে যদি মরে যাই, খুব আফসোস করব স্বর্গে গিয়ে, সেটুকু দেখবেন। সব ছবির ডেট বাতিল করে ও দলে এলো। হিরোইন কল্পনা কয়েকটা টিভি সিরিয়াল করে নাম করেছিল। যাদবপুরের মেয়ে। অরিন্দম বরফের ওপর থাকতে হবে বলে কিন্তু করেছিল প্রথমে, কিন্তু হোয়ার ইগলস ডেয়ার ছবিটি দেখে এসে রাজি হয়ে গেল। হিরণ্য বসু আর দীপক সেনকে রাজি করাতে খুব ঝামেলা হয়েছিল, কিন্তু বৃদ্ধের ভূমিকায় ওদের ছাড়া ভাবতে পারা যায়নি। যে টাকা দিয়েছে হরিশ, তা ওরা সারা জীবন কোনো ছবিতে পাননি। ভিলেন করেছে গ্রুপ থিয়েটারের ছেলে, ছোকরার খুব নাম হবে। হাটে বাজারে ছবির পর অজিতেশ বাবুর নাম যেমন বহুগুণ প্রচারিত হয়, এরও তাই হবে। 25 লাখ টাকা 3 মাসে ফুরুত, কিন্তু আসবে কত? মহাত্মারা বলেন কোন ফিল্ম হিট করবে তা নাকি আগাম বলা যায় না, কিন্তু এই গল্প, এই মাউন্টিং, এই অভিনয় দেখে নিশ্চিন্তে বলা যায় কোটি ছাড়িয়ে যাবে হিসেবটা। সমস্ত শরীর গরম হয়ে গেল। মদ কিংবা সিগারেট ছোঁয় না হরিশ। মেয়ে মানুষের নেশাও নেই। কেউ কেউ বলে ফিল্ম লাইনে এই রকম মানুষই টাকা রাখতে পারে। হরিশ হাসল। দেখা যাক। তবে হ্যাঁ, কোনো কার্পণ্য করেনি সে। বসন্ত চেয়েছিল ইউনিটটা বড় না করতে, শিল্পী এবং টেকনিক্যাল হ্যান্ডস ছাড়া কলকাতা থেকে কাউকে না নিয়ে আসতে। প্রোডাকশন বয়, কুলি, ঠাকুর চাকরদের এই শহর থেকে নিয়োগ করতে বলেছিল, কিন্তু প্রোডাকশন ম্যানেজার অনন্ত কোনো ঝুঁকি নিতে চায়নি। কলকাতা ছেড়েছিল 47 জনের ইউনিট, আর এই শহর থেকে যখন যাত্রা করেছিল তখন তারা দলটা বেড়ে দাঁড়িয়েছিল 65-তে। 20টা তাঁবু, প্রত্যেক জন্যে স্লিপিং ব্যাগ, গোটা 10 খচ্চর, 3টে জেনারেটর, প্রচুর কেরোসিন তেল থেকে শুরু করে ওই পাণ্ডব বর্জিত বরফের দেশে প্রত্যেককে যতখানি আরামে রাখা সম্ভব ততখানির জন্যে যা জিনিসপত্র দরকার নিয়ে যাওয়া হয়েছিল। সেই সঙ্গে 2জন ডাক্তার আর প্রচুর ওষুধপত্র। ইটস এ রেকর্ড। কোনো বাংলা ছবির শুটিংয়ে এই আয়োজন করা হয়নি। হ্যাঁ, কষ্ট হয়েছে প্রচুর। পাহাড় ভাঙা, ঠিক মতো খেতে না পাওয়া, পেটের গোলমাল থেকে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে হয়েছে অনেকবার। সবচেয়ে খারাপ লাগতো বিকেল ফুরিয়ে গেলেই। একটা লম্বা রাত তাঁবুর মধ্যে বসে থাকা যে কি যন্ত্রণার তা ইউনিটের সবাই বুঝেছে। রান্না আর খাওয়া দাওয়ার কাজের জন্যে জেনারেটর চালাতে হতো না। বসন্ত চেয়েছিল সেটা শুটিংয়ের জন্যেই রেখে দিতে। সূর্যের আলোর ওপর নির্ভর করে সারাদিন শুটিং করা কখনোই যায় না। অনন্ত গ্যাস পাইপের ব্যবস্থা করেছিল, শেষের দিকে তাও ফুরিয়ে এসেছিল। 2টো তাঁবুতে একলা থাকতো হরিশ আর অরিন্দম, বাকিরা মিলেমিশে। দল যেমন এগিয়ে যেত তেমনি সংসার তুলে নিয়ে নতুন করে পাতা হতো। মেয়েদের তাঁবু ছিল একটাই। এই ছবিতে 2টি নারী চরিত্র। কল্পনার সঙ্গে থাকতো নিতা। বাঙালি যে কটি মেয়ে বোম্বেতে নাম করেছে পার্শ্ব চরিত্রে, নিতা তাদের একজন।
ভালো নাচতে পারে, ভ্যাম্প চরিত্রে মাঝে মাঝে সুযোগ পায়। মেয়েটার আদলে পাহাড়ি ছাপ আছে, লম্বা, ছিপছিপে। বসন্ত একেই নির্বাচিত করেছিল। ভালো একটা চরিত্রের জন্যে যে মেয়ে বম্বেতে হাপিত্যেশ করছিল সে তো প্রস্তাবটা লুফে নেবেই, কিন্তু তারপরেই বায়নাক্কা করেছিল সে সঙ্গে হেয়ার ড্রেসার এবং এসকর্ট নেবে। অনেক বোঝানোর পর মেয়েটা রাজি হয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে কি, লোকেশনে পৌঁছানোর পর অনন্তকে উত্ত্যক্ত করেছিল সবচেয়ে বেশি ওই নিতা। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা নায়িকা কল্পনা যা চাইনি, ভ্যাম্পের চরিত্র অভিনয় করতে এসে নিতা তাই দাবি করেছিল। খাওয়া, পোশাক থেকে শুরু করে 5 স্টার হোটেলের কমফর্ট, 14,000 ফুট ওপরে যে চেয়ে বসে তার মাথা কতখানি সুস্থ তাতে সন্দেহ হয়েছিল হরিশের। তখন অরিন্দম দায়িত্ব নিয়েছিল নিতাকে সামলাবার। নিতা ঠান্ডা হয়েছিল, কিন্তু ইউনিটে একটা চাপা হাসি চলতো প্রায় রাত্রেই কল্পনাকে একা থাকতে হয় তাঁবুতে। অরিন্দম এবং নিতা নাকি গল্প না করতে পারলে রাত কাটে না। বসন্ত খুব চটে গিয়েছিল। হরিশ ওকে বুঝিয়ে ঠান্ডা করে। তাদের কাজ শুটিং শেষ করা। সন্ধ্যের পর কেউ কি করছে তা দেখার দরকার নেই, যতক্ষণ না সেই কাজের কারণে পরের দিনের শুটিংয়ে ব্যাঘাত হচ্ছে। এখানে যারা এসেছে তারা কেউ নাবালক নয়। শুধু কল্পনা বলেছিল, হরিশদা ফিল্ম করছে বলে কি রুচিটাকেও বিসর্জন দিতে হবে? ভাবলেই সব গা ঘুলিয়ে ওঠে। যাক, ওসব পাঠ এখন চুকেছে। আগামীকালই পুরো ইউনিট রওনা হবে কলকাতায়। মিতা চলে যাবে বম্বে। ডাবিংয়ের সময় দেখা হবে। বসন্ত পুরো এডিটিং ডাবিং মাদ্রাসেই করতে চায়। টেকনিক্যালি ছবিটা চমৎকার না হলে মুশকিল। একটা পিন পড়া শব্দ দর্শকদের কানে পৌঁছে দিতে হবে। দরজায় নক হলো। জুতো পরা হয়নি হরিশের, তবু এগিয়ে গিয়ে দরজা খুলল সে। খুলেই কপালে ভাঁজ ফেলল। দরজার ওপাশে দাঁড়িয়ে নিতা বলল, ওমা, তুমি তৈরি হওনি? হচ্ছি। কি ব্যাপার? বাহ, দরজায় দাঁড়িয়ে কথা বলবো? একটু ভেতরে যেতে দাও। বলতে বলতে নিতা ঘরে ঢুকে পড়ল। হরিশ বুঝতে পারে না ফিল্মের মেয়েরা আলাপের পরদিনই কি করে স্বচ্ছন্দে তুমি বলতে শুরু করে। বাপের বয়সী মানুষকেও তুমি বলতে শুনেছে সে। আয়নায় নিজেকে দেখে ঘুরে দাঁড়িয়ে নিতা বলল, আমাকে কম্পেনশন দিতে হবে। কেন? কি হয়েছে? সমস্ত গায়ে ইরাপশন, স্নান না করে করে। এরপর বম্বেতে গিয়ে যখন জামা খুলতে হবে তখন আমি কাজ পাবো। অমন করে দেখছো কেন? বিশ্বাস হচ্ছে না? না না, ঠিক আছে, এ তো সবারই হয়েছে। দিন 7 মধ্যে ঠিক হয়ে যাবে। 7 দিন আমি বেকার থাকবো? হতাশ গলায় হরিশ বলল, দেখো, ওটা তোমার কি কারণে হয়েছে আমি জানি না, তবু বলছো যখন তখন কিছু বাড়িয়ে দেব। তবে দয়া করে কথাটা আর কাউকে বলো না। চোখ বন্ধ, ঠোঁটে হাসি, মাথা নেড়ে নীরবে না বলল নিতা। তার খুলে বলল, তোমার মতো বেরসিক লোক আমি কোথাও দেখিনি। ভাগ্যিস অরিন্দম ছিল, নইলে ওই বরফে পাগল হয়ে যেতাম। সত্যি বলছি,
আগে বুঝতে পারিনি এত কষ্ট হবে, তাহলে রাজিই হতাম না। তবে তুমি মাল বানাবে, দেখো। থ্যাঙ্কস। এবার আমাকে তৈরি হতে দাও নিতা। হও না, কে আটকাচ্ছে? তৈরি হয়ে লেটস গো টুগেদার। হরিশ মাথা নাড়ল। না, তা পারি না, অরিন্দম কষ্ট পাবে। হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠল নিতা। হাসি থামাতে তার সময় লাগলো। তুমি একটা, জিভে শব্দ করল সে। পাহাড়ে যা হয়েছে ওটা একটা খেলা, অরিন্দম ভালো করেই জানে। উই নেভার টাচড আওয়ার হার্টস। আমার ওটা এখনো ভার্জিন আছে। বুঝলাম, কিন্তু পার্টিতে যাওয়ার আগে আমার অনেক কাজ আছে। তোমাকে তো 7 দিনের কম্পেনসেশন দিচ্ছি, নাও কেটে পড়ো। নিতা উঠে কাঁধ নাচালো, কয়েক পা দরজার দিকে এগিয়ে বলল, আমাকে কেমন দেখাচ্ছে? বিউটিফুল। তবু হিরোইনের রোলে ভাবতে পারলে না। তোমার হিরোইন কিন্তু টিকবে না, ম্যাক্সিমাম আর 2-3টে ছবি। ওরকম সজনে ডাঁটা চেহারার হিরোইন টিকতে পারে না। নিতা গটগট করে বেরিয়ে গেল। বসন্ত এটাই চেয়েছিল। কল্পনার শরীরে লাস্য নেই, কিন্তু মুখখানি ভারী মিষ্টি। ওর তুলনায় নিতার শরীর তো ঝড় তুলবে, কিন্তু বসন্তের ভাবনা মতো সহানুভূতি পাবে কল্পনা। দর্শক চাইবে অরিন্দম কল্পনাকেই ভালোবাসুক। অঙ্কটা যদি মিলে যায় তাহলে কোনো চিন্তা নেই। 3টে ছবির পরে যদি কল্পনা আউট হয়ে যায়, যাক না, তাতে HM প্রোডাকশনসের কোনো ক্ষতি হবে না। জুতোর ফিতে বাঁধতে যাওয়ার আগে টেলিফোন বাজল। রিসিভার কাঁধে রেখে তোয়ালে চেপে জুতো পরতে পরতে হরিশ জানান দিল, হ্যালো, বসন্ত বলছি দাদা। বলো। আপনি তৈরি? আমি ব্যাংকোয়েট হল থেকে কথা বলছি। আর কয়েক মিনিট। সবাই এসে গেছে? প্রায় সবাই। অনন্ত যা কাণ্ড করছে। কেন? মিনিস্টারদের পর্যন্ত নিমন্ত্রণ করে বসেছে। 2জন ইতিমধ্যে এসে গেছেন। গুড। আমি না যাওয়া পর্যন্ত তুমি অ্যাটেন্ড করো। আর হ্যাঁ, শোনো, আমি ওখানে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। ছবি হিট হলে প্রত্যেকের মেডিকেল খরচ আমি দেব। বাহ, চমৎকার দাদা, খুব আনন্দ হলো। বাই দা বাই, প্রোডাকশনস বয়গুলো ভালো জামা প্যান্ট পরে এসেছে তো? ভালো মানে ওরা ওদের সেরাটাই পড়েছে। এখানে আসতে পেরে খুব খুশি। নিতাই, যে বড়ুয়া সাহেবের আমল থেকে কাজ করে আসছে, বলছিল এভাবে কোনো প্রডিউসার তাদের মানুষের সম্মান এর আগে দেয়নি। দেরি করবেন না দাদা। রিসিভারটা রেখে দিয়ে টিভির দিকে তাকালো হরিশ। শনিবারের সন্ধ্যায় তার প্রথম 2টো ছবি টিভিতে দেখানোর সময় এখনো হয়নি, অথচ শিবানীর খুব ইচ্ছে প্রথম ছবিটা যাতে টিভিতে দেখানো হয় তার ব্যবস্থা করতে। ছবিটা সেকেন্ড রিলিজেও ভালো ব্যবসা করেছে। একবার টিভিতে দেখিয়ে দিলে পাবলিক হলে টিকিট কেটে দেখতে যাবে। আর টাকা পাওয়া যাবে টিভি থেকে? ওই যন্ত্র থেকে আপাতত যত দূরে থাকা যায় তত মঙ্গল। বিদেশি পারফিউমের ওপর হরিশের অনেক কালের পক্ষপাতিত্ব। পয়জনের শিশিটা তুলে নিয়ে সযত্নে শরীরে ছিটিয়ে দিল সে। পাহাড়ে পাহাড়ে ঘোরার সময় একটা বড় স্প্যানেল শেষ হয়েছে গন্ধ ঢাকতে।
কিন্তু পয়জনে হাত দেয়নি। এই বস্তু ব্যবহার করা যায় আজকের মতো পার্টিতে যাওয়ার সময়। গন্ধটা নাকে এলেই হৃদয় প্রফুল্ল হয়ে যায়। শার্টের কলার তুলে টাইয়ের নটটা বাঁধতে যেতেই ওর দৃষ্টি আবার টিভির ওপর গেল। খবর হচ্ছে। সঙ্গে সঙ্গে হরিশের সমস্ত শরীর সাদা হয়ে এলো। মাথা ঝিমঝিম, গলা শুকনো এবং বুকের বাঁ দিকে চিনচিনে অনুভূতি। কোনো রকমে শরীরটাকে সোফার ওপর ছেড়ে দিয়ে সে ভূতগ্রস্ত ভঙ্গিতে টিভির দিকে তাকিয়ে রইল। পৃথিবীর কোনো শব্দ তার মস্তিষ্কে প্রতিক্রিয়া তুলছিল না। কয়েক মুহূর্তের মধ্যে সে হাঁসফাঁস করে উঠল, যেন গভীর জলের তলায় কেউ তাকে ঠেসে ধরেছে। সে প্রাণপণে জলের ওপর নাক তুলে নিঃশ্বাস নিতে চাইছে। টিভিটার দিকে এক পলক তাকিয়ে সে কোনো মতে দরজার দিকে টলতে টলতে যাচ্ছিল। তার চিন্তা শক্তি এই মুহূর্তে অকেজো। শুধু একটা জেদ শরীরটাকে বহন। দরজা খোলা রেখেই হরিশ টালমাটাল পায়ে দৌড়াচ্ছিল করিডোর দিয়ে। বিরাট হলঘরের দরজায় পৌঁছবার আগে তাকে দেখে অনন্ত ছুটে এলো। কি হয়েছে স্যার? আপনার কি হয়েছে? হরিশ কথা বলতে চেষ্টা করল। তার গলা থেকে গোঁ গোঁ আওয়াজ ছিটকে এলো। হাঁটু দুটো এবার আচমকা নড়বড়ে হয়ে গেল। অনন্ত তাকে দুহাতে ধরে যখন হলঘরে পৌঁছে চিৎকার করছে, তখন জমজমাট পার্টিটা আচমকা নিস্তব্ধ হলো। নিমন্ত্রিতরা গ্লাস হাতে দাঁড়িয়ে এদিকে তাকিয়ে অবাক হল। টাই ফাঁসের মতো গলায় ঝুলছে। হরিশের মুখে ব্লটিংয়ের রং। বসন্ত ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে যাচ্ছে, কি হয়েছে দাদা? এমন করছেন কেন? হরিশ কথা বলার চেষ্টা করতে করতে অন্ধকারে ডুবে যাচ্ছিল। অনন্ত ছুটে গেল ডাক্তার ডাকতে। 10 আঙুলে বসন্তের শরীর আঁকড়ে ধরে হঠাৎ হাউ হাউ করে কেঁদে উঠল হরিশ।